What's up guys, it's me Oliskar Safa and welcome to my new video. Yes, now আমি দাঁড়িয়ে আছি লামা উপজেলা, দ্যাট মিন্স বান্দরবন যাওয়ার পথে এটা পড়ে। আমি কক্সবাজারের ব্লগ শেষ করে কক্সবাজার ঘুরে নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, যারা কক্সবাজারের ব্লগ দেখতে চান, কি কি আছে জানতে চান, তারা আমার আগের ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে আপনাদের এগেইন ওয়েলকাম। সো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক বান্দরবান। সো দেখতে পাচ্ছেন আমার জার্নি অলরেডি স্টার্ট হয়েছে, আর আঁকাবাঁকা পথে আমি বাইকে করে যাচ্ছি। বাইক জার্নি আমার অনেক ভালো লাগে, আর পাহাড়ে এর এক্সপিরিয়েন্সটা কেমন ফার্স্ট টাইম আমার লাইফে আপনাদের আসলে বোঝানো যাবে না। আর ফার্স্টেই পৌঁছে গেলাম আই লাভ লামা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর ছিল, আর এটাই ফার্স্ট ভিউ পয়েন্ট আমার। আর কিছুক্ষণ ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সৌন্দর্যটা উপভোগ করলাম, দেন আবার রওনা দিলাম। আর খুব ক্ষুধা লেগেছিল, দুপুর হয়ে গিয়েছে, ভাবলাম এখানে একটু লাঞ্চটা সেরে নেওয়া যাক। আলীকদমের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসে আমরা খেতে বসলাম, আর খাবারগুলো এত মজা ছিল। আর সব থেকে আরও ইন্টারেস্টিং ব্যাপার যে রেস্টুরেন্টে সব কোথায় কি ঘোরার প্লেসগুলো আছে, ভিজিটিং প্লেসগুলো সবগুলো এইখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তাড়াতাড়ি খাবার শেষ করে চলে আসলাম আলীকদমের আলীর গুহাতে। এখন আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরের অবস্থাটা অনেক ডার্ক হয়ে আছে, তাই টর্চ ছাড়া যাওয়া যাবে না। আর এখানে দুটো বাবু পেয়েছি, এদের সাথে ঢুকবো ভিতরে। ভিতর থেকে আসলে বোঝার উপায় নাই, আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম ওদের পেছনে পেছনে। আর এত পিচ্ছিল জায়গাটা ছিল, মানে পা পিছলে পড়ে গেলে আলোর দম এরকম একটা অবস্থা হয়ে যাবে। সো অনেক সেফে ভিতরে ঢোকা হচ্ছিল। এখানে অনেকে এসেছে, আর সুন্দর একটা সিঁড়ি দিয়ে রেখেছে উপরে ওঠার, দেখতে পাচ্ছেন আপনারা। অবশেষে আমি ভিতরের দিকে আগাচ্ছি, আর সামনের দিকে 2 পিসকিকে রেখেছি যাতে আমার ভয় না লাগে। আর অনেকে ছিল যারা ভিজিট করছিল। এই চিপাটা দিয়ে ভিতরে যেতে হবে, আমি গিয়েছিলাম বাট ভিডিওটা করা হয়নি, বিকজ ওর ভিতরে অনেক কষ্ট করে আমরা ঢুকেছি। আবার বেরো হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর। বাহিরে কত রোদ, আর ভিতরে কি ডার্ক, মনে হচ্ছিল রাত হয়ে গেছে। আর আলী গুহা সম্পর্কে আমার খুব একটা বেশি অবগত নাই, তাই আমি ডিটেলস কিছু বলতে পারলাম না। আর একটা কথা না বললে না, এখানে একটা চেকপোস্ট ছিল। সো এইখানে শুধু না, বেশ কিছু চেকপোস্ট আমরা পার হয়ে আসছি। আর যারা বাইকে আসবে কিংবা যেভাবে আসুক, সবার কাছে এনআইডি কার্ড মাস্ট থাকতে হবে, সাথে ছবি থাকতে হবে। সো অনেকগুলো চেকপোস্টে আটকাবে। আর চলে আসলাম ডিম পাহাড়ে। জার্নি করতে করতে কখন যে ডিম পাহাড়ে চলে এসেছি, এদিকে বিকেলও হয়ে যাচ্ছে। সো এখানে একটু শ্যুট করলাম। দেন আবার আমি থানসের উদ্দেশ্যে রওনা দিলাম ডিম পাহাড় থেকে। সন্ধ্যা হয়ে যায়, তাই এসে তাজিং ডং রিসোর্টে উঠেছিলাম, আর ফ্রেশ ট্রেশ হয়ে দেন বের হলাম। আর বারবার আমাদের বলে দিয়েছিল যে সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না, আর কি নির্দিষ্ট একটা এরিয়াতে যেতে হবে। তো আমার নির্দিষ্ট এরিয়াতে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে থানসিতে ঘুরে দেখার। সো যা যা আছে এখানকার খাবার আমি টেস্ট করে দেখার জন্য বের হলাম। একটা একটা করে ট্রাই করছি। খাবারগুলো সত্যি খুব অসাধারণ। খাবারগুলো অনেক ফ্রেশ ছিল, আর জার্নি করে এসেছি, ইভিনিংয়ে স্ন্যাক্স ভালোই লাগলো। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতে আমি একটু আগুনটা তাপায় নিয়েছিলাম, অনেক বছর পর এরকম জমে পড়লো। রাতের ডিনার কোথায় করব সেটা নিয়ে ভাবছিলাম, আর দেখছিলাম কোথায় খাওয়া যায়, ফ্রেশ খাবার কোথায় আছে। খুঁজে খুঁজে আমি অবশেষে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এখানকার প্রতিটা খাবার এত লোভনীয় আর এত টেস্টি ছিল, কি আর বলবো। আর ক্ষুধা তো ছিল। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি থানচিতে। কালকে আমি থানচিতে এসেছি, আপনাদের টুকটাক যেটুক পেয়েছি দেখিয়েছি। আর হোটেল থেকে বের হলাম সকালবেলা, ঘাটে এসেছি। এখন নাফাখুমের দিকে যাওয়ার ইচ্ছে আছে। সো জানি না কতদূর কী করতে পারবো ম্যানেজ, কারণ এখানে কাউকে দেখছি না ট্যুরিস্ট, বিকজ অফ ইলেকশনের জন্য সব কিছু বন্ধ। ট্যুরিস্টটাও খুব কম বলতেই কম।
এখন যদি ম্যানেজ করে আমরা যেতে পারি তাহলে নৌকা নিয়ে আমরা যাবো আজকে নাফাগুম। ইয়েস, সাথে থাকুন। আর নাফাগুম যাওয়ার আগে কিছু ফর্মালিটিস আছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে। আমরা যে ট্যুর গাইড ভাইয়াকে নিয়েছিলাম উনি আমাদের সব ফর্মালিটিসগুলো করে দিচ্ছে, উনি খুব হেল্পফুল ছিল। আর যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার দোলনা খেতে কতটা ভালো লাগে, তাই আমি আবারও সুযোগ পেয়েছি দোলনা খাবার, তাই দোল খাচ্ছিলাম। আর সেই সাথে পাহাড়ি বাচ্চাদের সাথে আমার মেশাটা হয়ে গেল। আমাদের এখানকার কাজ ডান, বাট এখন যেতে হবে থানসি থানাতে, থানার পারমিশন নিয়ে দেন আমরা রওনা দিব। থানার থেকে পারমিশন নিয়ে আমরা একদম সরাসরি রওনা দিচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। রেমাক্রিতে যাব। আর আরেকটা কথা না বললে না, যেটা হচ্ছে এটা আমাদের গাইড ভাইয়া যে আমাদের গাইড করছেন। আর এখানে প্রতিটা বোট ভাড়া 4000 থেকে। আমরা অল্প কয়জন ছিলাম, দ্যাটস একটু বেশি লেগেছে, বাট এখানে 7 থেকে 8 জন একটা নৌকাতে উঠতে পারবে। আর গাইড ভাড়া যেটা আপনারা দর কষাকষি করে ম্যানেজ করে নিতে হবে, এই হচ্ছে অবস্থা। অনেক বেশি ইচ্ছা ছিল নাফাগুম পর্যন্ত যাব আমরা, বাট নাফাগুম পর্যন্ত পসিবল না, বিকজ ইলেকশন 2 দিন পরেই। আর এখানে এখন অ্যালাউ করছে না বর্ডার যে বিজিবিরা আছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা অনেক বেশি অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করে তাদেরকে রেমাক্রি নাফাগুম এত সুন্দর সাঙ্গু নদী দেখতে হলে বান্দরবনে আসতেই হবে। সো আর দেরি নয়, যারা ছুটি পাবেন, যারা ঘুরতে পছন্দ করেন তারা এক্ষুনি চলে আসুন। আর আমার লাইফের বেশ কিছু বেস্ট ট্রিপের মধ্যে এটা ছিল 1 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাসমান কিছু ঘরবাড়ি আছে যেখানে আদিবাসীরা বসবাস করে। আর আমাদের সাথে 2টা ভাইয়া ছিল, বরিশালের ভাইয়াগুলো, এগুলো ছবি তুলতে ভিডিও করতে এত বেশি পছন্দ করে, মানে আমাকে ফেল করে দিয়েছে। তারা এত বেশি ক্লিক নিয়েছে, এত বেশি এনজয় করছিল। পাহাড়ের ঘেঁষে বয়ে চলেছে সাঙ্গু নদী, যেটা এত সুন্দর নেচার যে জাস্ট মনোমুগ্ধকর অবস্থা। নদীর এপার থেকে ওপার কিছু আদিবাসী পারাপার হচ্ছিল, দেখা গেল তারা কিনা হচ্ছে জুম চাষের জন্য ওপারে যাচ্ছিল। আর দেখতে দেখতে আমি চলে আসলাম রাজা পাথর অথবা বড় পাথরের কাছে। এই পাথরগুলোকে, যেটা সব থেকে বড় পাথর, এটাতে হচ্ছে আদিবাসীরা পূজা করে, মানে ভগবান, ঈশ্বর, গড, হোয়াট এভার তারা হচ্ছে এটা মানে, আর এখানে হচ্ছে পূজা করে তারা। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি, যে পাথরের কোনো জীবন নাই, পাথর কিছুই করতে পারবে না, কোনো ক্ষমতা নাই, তারপরেও তারা পূজা করে। কিছু টাকা পয়সা পড়েছিল, প্রসাদ পড়েছিল, যেটা আমরা দেখলাম আর একটু ভাবলাম যে মানুষ এখনো কত পিছনে পড়ে আছে। মাঝখানে ছোট্ট একটা ব্রেক নিলাম আমরা, যেটা পাশে একদম দোকানগুলো ছিল, এখানে মজার মজার খাবার পাওয়া যাচ্ছিল। পাহাড়ি কলা, আনারস, ওদের বানানো কিছু পিঠা, সবগুলো একটু টেস্ট করলাম। হ্যাঁ, ফ্রেশ তো ফ্রেশই, অনেক মজার ছিল। আর এখানে একটা দিদিকে দেখলাম যে কিনা চন্দন প্যাক মেখে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম এটাতে কি হয়, সে আমাকে অনেক বেশি বলে ফেললো, আর লোভটার না সামলায় আমিও দিয়ে ফেললাম চন্দনটা।
আর অবশেষে আমরা চলে এসেছি রেমাক্রিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে পাহাড়ের উপরে কিছু রিসোর্ট আছে যেগুলোতে যারা চাইলে স্টে করতে পারে। আমরা স্টে করবো না, বাট দেখে গেলাম। আর এই পাশে কিছু ছোট ছোট টংঘর টাইপের রেস্টুরেন্ট দোকান আছে যেগুলোতে আদিবাসীরা থাকে, যারা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য কিছু টুকটাক জিনিস বিক্রি করে। আমার নৌকাটা নদীর পাড়ে রেখে যাচ্ছি যে গোসল করব, কোন পাশটাতে নামবো। তার আগে এখানে আমাদের দুপুরবেলা লাঞ্চের সময় সবারই ক্ষুধা লাগবে, সো এখানে খাবার অর্ডার করে দেন গোসলে নামলে ওরা খাবারটা রেডি করে রাখে। 1 ঘন্টার মতো টাইম নাই, সো এদের এখানে অর্ডার করা যায়। আমরা দেখছিলাম কি অর্ডার করা যায়, তবে খাবারটা ফ্রেশ হবে, বাট তুলনামূলক অনেক বেশি দাম, যেটা কিনা শহর থেকে এখানে যেহেতু নিয়ে আসে, তো দাম একটু বেশি হবেই। তারপরে আমরা দেখলাম কি কি আছে, পিঠা ছিল আর কি। দেন ফাইনালি আমি এখন রেমাক্রিতে গোসলের উদ্দেশ্যে নামতেছি। যারা নাফাগুম যাবে তারা সোজা এপাশ দিয়ে হেঁটে যেতে হবে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা। অনেক পিচ্ছিল, অনেক সাবধানে যেতে হবে, বাট আমি তো যাচ্ছি না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ। এতটুকুতে খুব একটা মজা পাচ্ছি না, বিকজ এই সময়টাতে পানি একটু কম থাকে, কারণ হচ্ছে এখানে বর্ষার সিজনে বেশি পানি থাকে। জলপ্রপাতটা এখন মোটামুটি বন্ধই বলা যায়, আর হালকা কিছু পানি আসতেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে খুবই কম। বাট তারপরে আমি আমার মতো করে এনজয় করছিলাম, বিকজ আবার তো আসতেই হবে, সো এখন কেন মিস করবো, এসেই পড়েছি। দেন গোসল শেষ করে লাঞ্চ করে আমরা রওনা দিলাম, বিকজ অনেক লেট হয়ে যাচ্ছিলো। আর আজকে আমাদের সেই 2টা ভাইয়া ওনারা রওনা দিবে, আর আমরাও স্টে করতে চাচ্ছি না থানসিতে, সো তাড়াতাড়ি যেতে হবে। আর সন্ধ্যার পর তো এখানে যানবাহন তো নাই, আর চাইলেও মুভ করা পসিবল না, আর এখানে বিজিবি গার্ডরা মুভ করতেও দেয় না। আর এগুলো ছিল বাদামের গাছ, আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখছি, তাই একটা উঠালাম। যদিও কাজটা ঠিক হয় নাই, বাট আমি একটু চেক করার জন্য উঠাইছিলাম। কত কিউট 2টা বাদাম তুলেছি, দেখতে পাচ্ছেন। আর এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কুমারী ঝর্ণার দিকে, যেটা একদম পাহাড়ের উপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে। বেশ কিছু পথ আমি দৌড়াচ্ছিলাম, হাঁটতেছিলাম, বাট পারছিলাম না আমাদের গাইড ভাইয়ার সাথে দৌড়াইতে, সে এত জোরে জোরে হাঁটছিল। আর আমাদের টাইম খুব কম থাকায় কি আর করা, শখের তোলা 12 আনা কথাই আছে। দ্যাটস ওয়াই আমাকে দেখতেই হবে, এসেছি যখন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছে আমাদের, চোখকে শান্তি, মনকে শান্তি করে দেওয়ার জন্য। সো দেখে আবার ফিরছি। সত্যি বলতে আমার যেতে ইচ্ছে করছিল না, বাট কি আর করা, সময় আমাদের খুব কম। দেন হোটেলের চেক আউট করে রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। এখন যাচ্ছি নীলগিরিতে। একটু অবাক হচ্ছি যে এই রাস্তায় নাকি আবার বাসও চলে। মর্নিং এভরিওয়ান, আজকে আমার বান্ধবীর সেকেন্ড ডে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলগিরিতে। কালকে আমি এসেছি থানসি থেকে নীলগিরিতে আজকে দেখবো, রাত ছিল দেখি নাই, সো আজকে দেখবো, আপনাদের দেখাবো। কত সুন্দর মেঘের উপর দাঁড়িয়ে আছি। চলুন যাওয়া যাক। এখন যাবো বিজিবি ক্যাম্পে নীলগিরি দেখতে। রাতে এই হোটেলে ছিলাম, হোটেল ক্যাফে নীল।
আর সবাই ট্রাই করবেন রাতে স্টে এলাকাতে না করাটাই, বিকজ সারা রাত আমরা জেগেছিলাম। এত ভৌতিক একটা পরিবেশ, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে কোনো একটা সিনক্রেট খুন খারাপি কোনো কিছু একটা হইতে পারতো। বাট আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে কোনো বিপদই হয় নাই। যাই হোক, চলে আসলাম নীলগিরি হিল রিসোর্টে। দেখে মনে হচ্ছে এগুলো কুয়াশা, বাট না, এগুলো হচ্ছে মেঘ। আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি, চারিদিকে মেঘে ছেয়ে আছে। Yes. এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলগিরিতে। আর নীলগিরি ভিউ পয়েন্ট এটা হলো। আমরা একটু আগে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, বিজিপি ক্যাম্পে। ইয়েস, বিজি ক্যাম্পে নীলগিরি রিসোর্ট করে রেখেছে। ওইখানে অনেকগুলো ভিডিও দেখেছি, বাট ভিডিওতে আমি ক্লিয়ার ছিলাম না। মেবি বিভিন্ন ইউটিউবাররা বলে দিয়েছে, বাট আমি মেবি শুনি নাই, বা মেবি ওরা বলে নাই এরকম কিছু একটা হবে। বাট আমি আবারও বলছি, নীলগিরি যে বিজিপি পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, এখানে ঢুকতে পার পারসন 100 টাকা। যদি বাইক থাকে তাহলে 50 টাকা, যদি কার থাকে আরো বেশি। সো পার পারসন 100 টাকা, এটা মাথায় রেখে তারপরে ঢুকতে হবে। আর যদি আপনারা নীলগিরিতে এসে থাকতে চান, মর্নিং এর যে ভাইব ভিউটা পেতে চান, তাহলে অবশ্যই থাকতে হবে। আর থাকতে হলে দুইটা স্পট আছে এখানে। একটা হচ্ছে বিজিবি ক্যাম্প, ওনাদের ক্যাম্পে থাকতে পারবেন, যেখানে হচ্ছে স্টার্টিং 8,000 থেকে 22,000 পর্যন্ত। 8 থেকে 22,000 টাকা, এটা হচ্ছে ভিভিআইপি টাইপের তাদের জন্য। আমাদের জন্য একটু কস্টলি হয়ে যায়, বাট খুবই সুন্দর, ভালো লাগবে। আর আপনারা আরেকটু লো বাজেটে থাকতে চাইলে, এটা হচ্ছে ক্যাফে নীল আছে, ঠিক বিজিবি নীলগিরির পাশে। হাফ কিলো সামনে এসে দেখবেন নীল ক্যাফে, বা কাউকে জিজ্ঞেস করলে হবে ক্যাফে নীল। ক্যাফে নীলে এখানে স্টার্টিং প্রাইস 3,000 to 8,000, 10,000 লাইক দিস। সো আপনারা চাইলে এখানে থেকেও যেতে পারেন, বাট ভৌতিক একটা ব্যাপার আছে রাত্রেবেলা, যেটা আমি আজকে অনুভব করেছি। একটু টেনশন কাজ করে, বিকজ আপনারা তো জানেন এরকম পাহাড়ি এলাকাতে যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। আর বিজি ক্যাম্প একটু সামনেই ছিল, বাট আমরা ডাকলেও তো তারা আসতে পারবে না, শুনতে পাবে না। আর ফোনের নেটওয়ার্ক একদমই কাজ করে না। জিপি তো কাজ করে না, রবি তো প্রশ্নই আসে না। সো দ্যাটস ওয়াই আমরা কোনো হেল্প নিতে পারবো না। বেটার আমরা দূরেই থাকবো, বাট এখানে থাকতে হলে একটু রিস্ক নিয়ে থাকতে হবে। এই তো ছিল। এখন এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে, যেটা নীলগিরির পরেই একটু দূরেই। আর একজন আদিবাসীর কাছ থেকে আমি এটা ঝুড়িটা নিয়ে একটু ফটোশুট করছিলাম। ভালোই মানিয়েছে আমাকে, আমার কাছে মনে হলো। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখে এখন যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। এটাই ছিল টাইটানিক ভিউ পয়েন্ট। দূর থেকে একটু টাইটানিক মতো হয়ে আছে। নাম যেহেতু টাইটানিক ভিউ পয়েন্ট, সো টাইটানিক পুজো তো আমাকে ছবি তুলতেই হবে।
এমন একটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আমি মেঘের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আরো এখানে হেই গাইস, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাইটানিক পয়েন্ট, ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিকের মতো করে দেওয়া আছে, মনে হচ্ছে একদম পাহাড়ের মধ্যে চলে গেছি মেঘের সাথে। অনেক সুন্দর, আগেরটার সাথে এটার কোনো কম্পেয়ার চলবে না। প্রতিটার মতো সুন্দর, কোনটা বেশি সুন্দর কোনটা কম সুন্দর কারো ক্ষমতা নাই মানে আলাদা করার, এতটা সুন্দর। মর্নিং এর ব্রেকফাস্টটা সেরে এখন যাচ্ছি চিম্বুক পাহাড়ে। চোখ যেদিকে যাবে শুধু মেঘ আর মেঘ। কি অপরূপ দৃশ্য। চিম্বুক পাহাড়ে উঠতে হলে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটটা নিয়ে দেন যেতে হবে। আর প্রচুর হাঁটতে হবে, অনেক হাঁটতে হবে, হেঁটে হেঁটে একদম পাহাড়ের উপরে উঠতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিম্বুক হিলে, মানে চিম্বুক পাহাড়। ওইখান থেকে আমরা আরো দেখবো, ভিউ পাবো। চিম্বুক পাহাড় দেখে ফাইনালি আমি বান্দরবন শহরের দিকে রওনা দিচ্ছি। এই মরিচ দিয়ে মাখা কখনো খাইয়ে দেবে মাখানো? মরিচ দিয়ে মাখাবো। হ্যাঁ, চিনি দিছে রে। ফার্স্ট টাইম পেঁপে মরিচ দিয়ে মাখায় খেলাম, খুবই টেস্ট, নতুন একটা খাবার ছিল। আর এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এখন যদিও শুকিয়ে গিয়েছে, বর্ষা সিজনে এটা বেশি অ্যাক্টিভ, বাট তারপরে দেখে আসলাম। এটা ছিল বান্দরবন মেন শহর, অর্থাৎ 0 পয়েন্ট। লাঞ্চটা আমি এখান থেকে খেয়ে নিলাম, খুবই টেস্টি খাবার ছিল। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর মেঘাচ্ছন্ন দেশে এসেছিলাম, মেঘের দেশে, এত পাহাড় চারিদিকে, এত সুন্দর, কেউ এক্সপ্লেন করে শেষ করতে পারবে না। এক কথায় অসাধারণ, আল্লাহর সৃষ্টি এক কথায় অসাধারণ। আর বেশি কথা না বাড়ায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য চোখ রাখুন অল স্কয়ার সাফা। ইয়েস, স্টে টিউন। বাই বাই। আল্লাহ হাফেজ।